সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বদরুল আনাম মুবিন, সিনিয়র শিক্ষক, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে তোমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারবে এবং শ্রেণী ভিত্তিক আয় ও ব্যয়ের তালিকা প্রস্তুত করতে পারবে। আয় বিবরণী হচ্ছে একটি নির্দিষ্ট আর্থিক বছর শেষে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি নির্ণয় করার বিবরণী, অর্থাৎ যে বিবরণীর মাধ্যমে একটি নির্দিষ্ট সময় শেষে, সাধারণত এটি নির্দিষ্ট এক বছর শেষে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় আয় বিবরণী। আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী 5 ধরনের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, তার মধ্যে এই বিশদ আয় বিবরণী একটি। আয় বিবরণী দুই ধরনের প্রতিষ্ঠানের আমরা নবম দশম শ্রেণীতে আয় বিবরণী নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের আয় বিবরণী, অপরটি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী। আজকে আমরা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী নিয়ে আলোচনা করব। এই আয় বিবরণীতে 3টি ধাপ। প্রথম ধাপে মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করা হয়। দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি নির্ণয় করা হয় এবং সর্বশেষ তৃতীয় ধাপে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করা হয়। মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়? সংক্ষেপে আমরা যদি এটিকে একটি সূত্রের সাহায্যে প্রয়োগ করতে চাই, তাহলে সেটি হবে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে মোট মুনাফা বা মোট ক্ষতি। এখানে নিট বিক্রয় যদি বেশি হয়, বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ যায়, তখন হবে মোট মুনাফা। অপরদিকে বিক্রিত পণ্যের ব্যয় যদি নিট বিক্রয়ের চাইতে বেশি হয়ে যায়, তখন যেটি হবে সেটি হচ্ছে মোট ক্ষতি। দ্বিতীয় ধাপে আমরা পরিচালন মুনাফা নির্ণয় করব। প্রথম ধাপে যে মূল মুনাফা নির্ণয় হয়েছে, ওই মূল মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে পরিচালন মুনাফা। অপরদিকে এই পরিচালন ব্যয় যদি মূল মুনাফার থেকে বেশি হয়ে যায়, তখন যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে পরিচালন ক্ষতি। তৃতীয় ধাপে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং তার থেকে অন্যান্য ব্যয় বাদ দিয়ে যেটি পাওয়া যাবে সেটি হবে নিট মুনাফা। কিন্তু অন্যান্য যোগ, অন্যান্য আয়ের সাথে অন্যান্য আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা পাওয়া যাবে, যে ফলাফলটা পাওয়া যাবে, সেটি যদি পরিচালন মুনাফার চাইতে বেশি হয়ে যায়, তখন ওটি যেটি পাওয়া যাবে, ঘাটতিটি পাওয়া যাবে, সেটি হচ্ছে নিট ক্ষতি।
এখানে মোট মুনাফার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে, কিভাবে সেটি প্রস্তুত করা হয়। প্রথমে শিরোনামে প্রতিষ্ঠানের নাম লিখব। মনে করি আমি ABC প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় বিশদ আয় বিবরণী প্রস্তুত করতেছি, তাহলে সেখানে আমি লিখব ABC ট্রেডার্স এন্টারপ্রাইজ, যাই হোক। তারপরে তারিখ দিব, কত সালের কত তারিখে বছর শেষ ধরে সেটি করতেছি, বিশদ আয় বিবরণী ... সালের ... তারিখ সমাপ্ত বছরের জন্য। এরপরে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে আমি নির্বিক্রয় ব্যয় করেছি। ওই নির্বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে মোট মুনাফা। এখন এই যে বিক্রয় কি, বিক্রয় ফেরত কি, নির্বিক্রয় কিভাবে পাওয়া যায়, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। বিক্রয়, ক্রয়কৃত পণ্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় করাকে বিক্রয় বলে। যে আমি ব্যবসা প্রতিষ্ঠানে যে পণ্য ক্রয় করে এনেছি সেটি মুনাফা অর্জনের জন্য যদি আমি বিক্রয় করি তখন সেটি হবে বিক্রয়। কিন্তু পণ্য যদি মুনাফা অর্জনের জন্য নয়, ব্যবহারের উদ্দেশ্যে পণ্য বা কোনো সম্পদ যদি ক্রয় করি, পরবর্তীতে সেটা বিক্রি করে দিলে সেটি বিক্রয় হিসাবে গণ্য করা হবে না। পণ্য এটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনতে হবে। সম্পদ আমি কিনলে ব্যবহারের জন্য সেটি আমার সম্পদ হবে, কিন্তু ওই সম্পদ আমি বিক্রয়ের উদ্দেশ্যে কিনলে সেটা সম্পদের যদি আমি ক্রয় বিক্রয় করে ব্যবসা করি মুনাফা অর্জনের উদ্দেশ্য, তখন সম্পদও পণ্য হিসাবে গণ্য হবে। বিক্রয় ফেরত এর যার অপর নাম আন্তঃফেরত, তাকে আন্তঃফেরত বলা হয়। বিক্রয় ফেরত বলতে বোঝা হয় বিক্রিত পণ্য কোনো কারণবশত ক্রেতার নিকট হতে ফেরত আসলে তাকে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বলে। এই বিক্রয় ফেরত আয় বিবরণীতে বিক্রয় হতে বাদ দিয়ে দেখাতে হয়। বিভিন্ন কারণে খরিদ্দারগণ পণ্য ফেরত দিতে পারে। নমুনা মাফিক না হওয়ার কারণে, অথবা নিম্নমানের কারণে বা ত্রুটিযুক্ত হওয়ার কারণে। যদি এরকম পণ্য ফেরত দেয় খরিদ্দারগণ, ক্রেতারা, তখন সেটি মোট বিক্রয় থেকে বাদ দিয়ে দেখানো হয়। আর যেটা ফেরত দিবে সেটাই হচ্ছে বিক্রয়। অর্থাৎ আমি যে পণ্যটা বিক্রয় করেছি তার কিছু অংশ যদি কোনো কারণবশত ক্রেতা আমাকে ফেরত দেয়, সেটাই হবে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। বিক্রিত পণ্যের ব্যয়, এই যে মূল মুনাফা নির্ণয়ের মূল সূত্রটি ছিল নির্বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব আমরা? কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য বিক্রি হয় তার জন্য ব্যয়িত খরচের সমষ্টিকে বিক্রিত পণ্যের ব্যয় বলে। তো আমি 1 বছরের হিসাব করতেছি, তো একটা নির্দিষ্ট সময়, ওই নির্দিষ্ট সময়ে আমি যে পণ্য বিক্রি করব, ওই পণ্য বিক্রয়ের জন্য আমাকে বিভিন্ন ধরনের খরচ আছে। আমাকে পণ্যটা কিনে আনতে হবে, ওই পণ্য যেখান থেকে খরিদ করেছি সেখান থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে, সেখানে আনতে গাড়ি ভাড়া, জাহাজ ভাড়া, বিদেশ থেকে হলে ট্যাক্স ইত্যাদি বিভিন্ন ধরনের শ্রমিকের মজুরি, এগুলাই হচ্ছে বিক্রিত পণ্যের কি ব্যয়িত খরচ। আর এগুলোকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য যুগ, ওটার সাথে নির্ক্রয় যুগ, ওটার সাথে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ। এই
প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের সমষ্টি থেকে যে পণ্যগুলো বছর শেষে আমার হাতে মজুদ থাকবে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য, এগুলো বাদ দিয়ে যেটি পাওয়া যাবে সেটি হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়সমূহ কি কি আমরা দেখে আসি। সাধারণত বিক্রিত পণ্যের ব্যয়গুলো হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, ক্রয় শুল্ক বা আমদানি শুল্ক, ডক চার্জ, গুদাম ভাড়া ও মাল খালাসের খরচ, মজুরি ইত্যাদি। এখন প্রারম্ভিক মজুদ পণ্য কি? প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে হিসাব বছরের শুরুতে প্রতিষ্ঠানের কাছে যে পরিমাণ পণ্য মজুদ থাকে তাকে বলা হয় প্রারম্ভিক মজুদ পণ্য। সাধারণত বিগত বছরের সমাপনী পণ্য চলতি বছরের প্রারম্ভিক মজুদ পণ্য হিসাবে গণ্য হয়। বিগত বছর হিসাব সম্পন্ন করার পর যে পণ্যটি আমার হাতে মজুদ থেকে গেছে, চলতি বছর শুরুতে ওই পণ্য নিয়ে আমি ব্যবসায় আরম্ভ ওই পণ্যগুলো ব্যবসায়ে আমি ব্যবহার করেছি, তাই এই বিগত বছরের সমাপনী মজুদগুলো বর্তমান বছরে প্রারম্ভিক মজুদ। নিট ক্রয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য যে পণ্য ক্রয় করা হয় তাকে ক্রয় বলে। কারবারে ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হলে তাকে ক্রয় বলে গণ্য করা হয় না। ক্রয় হতে ক্রয় ফেরত, ক্রয় বার্তা বাদ দিলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটি হচ্ছে নিট ক্রয়। ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, ক্রয় ফেরত, যেটা বলছি ক্রয় থেকে ক্রয় ফেরত বা বহি ফেরত বাদ। আমি যে পণ্যটা ক্রয় করছি, যার কাছ থেকে ক্রয় করছি বিক্রেতা, তার কাছে আমি বিভিন্ন কারণে, হয়তো আমার অর্ডার ফরমায়েশ মোতাবেক সরবরাহ না করার কারণে, অথবা নষ্ট মাল সরবরাহ করার কারণে, অথবা আমি যেরকম নমুনা দিয়েছি সেরকম সরবরাহ না করার কারণে যদি আমি কোনো মাল ফেরত দিয়ে থাকি, সেই মালটি হবে ক্রয় ফেরত। তাহলে ক্রয়কৃত পণ্য নিম্নমানের হলে বা নমুনা অনুযায়ী না হলে বিক্রেতার নিকট ফেরত দেওয়া হয়। এই ফেরত পণ্যকে ক্রয় ফেরত বা বহি ফেরত বলে। এই ক্রয় ফেরত ক্রয় হতে বাদ দেওয়া হয়। আরো কিছু জিনিস ক্রয় থেকে বাদ দেওয়া হয়, নিট ক্রয়, পণ্য বিতরণ ইত্যাদি। এগুলো পরবর্তী ক্লাসে বিস্তারিত আসবে, বিস্তারিত বর্ণনা করা হবে। ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, পণ্য ক্রয়ের সময় বিক্রেতা লিখিত মূল্য হতে যে মূল্য কম নেয় তাকে ক্রয় বার্তা বলে। ক্রয় বার্তাও ক্রয় হতে বাদ দিয়ে দেখানো হয়। ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, আমি ব্যবসায়ে বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করেছি, যেখান থেকে ক্রয় করেছি, সেখান থেকে আমার বিক্রয় কেন্দ্রে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য যে পরিবহন বাবদ যে টাকাটা খরচ হয় সেটি হচ্ছে পরিবহন, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, ক্রয়কৃত পণ্য জাহাজ বা নৌকা যুগে আনার জন্য যদি কোনো ভাড়া প্রদান করতে হয়। আমি যে পণ্য যেখান থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় করে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি আমি কোনোখান থেকে, শহর হোক, চট্টগ্রাম শহর হোক, কক্সবাজার শহর হোক, বড় কোনো শহর থেকে পণ্য ক্রয় করেছি এবং সেটি জাহাজে করে, কোনো জলযানে করে
আনতে আমাকে যে ভাড়াটা গুনতে হবে, দিতে হবে, সেটি হচ্ছে জাহাজ ভাড়া বা জলযান ভাড়া। মজুরি, কাঁচামালকে ব্যবহারযোগ্য পণ্যদ্রব্যে রূপান্তরিত করার জন্য কারখানা শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে মজুরি বলে। আমারটা যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, তাহলে আমি যদি পণ্য উৎপাদন করি, ওই পণ্য উৎপাদন করতে কাঁচামাল থেকে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করতে যে শ্রমিক ব্যবহার করা হবে, তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হবে, সেটি হচ্ছে মজুরি। ক্রয় শুল্ক, বিদেশ হতে পণ্য আমদানি করলে সেটার উপর যে শুল্ক প্রদান করতে হয়, সেটি হচ্ছে আমদানি শুল্ক। এছাড়া ডকচার্জ, গুদাম ভাড়া ও মাল খালাসের খরচ। সাধারণত বিদেশ হতে পণ্য আমদানি করলে জাহাজঘাটের মাসুল বা ডকচার্জ, মাল খালাসের খরচ, জাহাজঘাটে গুদামে রক্ষিত মালের জন্য গুদাম ভাড়া দিতে হয়, যা ক্রয় সংক্রান্ত ব্যয়। তাই ডকচার্জ, গুদাম ভাড়া ও মাল খালাসের খরচ এগুলো ক্রয় সংক্রান্ত ব্যয় হিসাবে ধরা হয়। সমাপনী মজুত পণ্য, সেটি আগে উল্লেখ করা হয়েছে যে ক্রয়কৃত পণ্য বিক্রয় করার পর বছর শেষে যদি অবিকৃত বা মজুদ থেকে যায়, তাকে বলা হবে সমাপনী মজুত পণ্য। তাহলে এবার আমরা নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব। নিট বিক্রয় নিশ্চয়ই বের করতে পারবো, বিকৃত পণ্যের ব্যয়ও বের করতে পারবো। এখানে একটি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে যে রিমঝিম এন্টারপ্রাইজের রেওয়া মিল সাধারণত আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এগুলো রেওয়া মিল থেকেই করা হয় এবং এই রেওয়া মিলের আলোকে কিছু সমন্বয় দেওয়া থাকে। এখানে সমন্বয় আছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকা মূল্যের পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে। পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। রেওয়া মিলে যেগুলো আছে সেগুলো খতিয়ানভুক্ত হয়ে গেছে। খতিয়ানভুক্ত করার পর দেখা গেল যে আমার কিছু হিসাব খতিয়ানভুক্ত হয় নাই, বাদ পড়ে গেছে, এগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। এইগুলাকে বলা হয় সমন্বয়। কারণ আমাকে করতে বলা হয়েছে কি, উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো, গ নম্বরে মূল মুনাফা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে নিট বিক্রয়টা বের করেছি যে রিমঝিম এন্টারপ্রাইজ নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য ঘরটা আমি করেছি। টাকার ঘর দুইটা দেখিয়েছি এখানে, বিবরণ টাকা। বিক্রয় রেওয়া মিলে যে 4,20,000, ওইখান থেকে বিক্রয় ফেরত আছে। বিক্রয় সংক্রান্ত আর কোনো কিছু সমন্বয়ও নাই, রেওয়া মিলেও নাই। তাই বিক্রয় থেকে বিক্রয় ফেরতটি বাদ দিয়ে যেটি পেয়েছি 4,20,000 থেকে আমি 4,20,000 টাকার পণ্য খরিদ্দারগণকে দিয়েছিলাম। তারা যে কোনো কারণে আমাকে 12,000 টাকার পণ্য ফেরত দিয়েছে, সেটি আমি বাদ দিয়েছি বিক্রয় থেকে। আমার প্রকৃত বিক্রয়, নিট বিক্রয়, আসল বিক্রয়, প্রকৃত বিক্রয় 4,08,000 টাকা। এই গেল আমার ক নম্বর। খ নম্বর হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়। যে প্রারম্ভিক মজুদ, প্রকৃত প্রারম্ভিক মজুদ, যে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 30,000 টাকা, কিন্তু বলা হয়েছে সমন্বয়ে ওইখানে প্রারম্ভিক মণিহারি মজুদ আছে 500। এই মণিহারিটা নিয়ে ফেললাম, তাহলে প্রকৃত প্রারম্ভিক মজুদ 29,500। এবার আমি নিট ক্রয় বের করব। রেওয়া মিলে ক্রয় দেওয়া আছে 2,90,000 টাকা। ওইখানে বহি ফেরত বা ক্রয় ফেরত, অর্থাৎ আমি কিনছিলাম কিন্তু আবার ফেরত দিয়েছি কোনো কারণে 5,000 টাকা,
এই 5,000 টাকা বাদ দিয়েছি, তাইলে আমার এখন ক্রয় বাবদ খরচ 2,85,000। কিন্তু আবার দেখা গেল যে আমি পণ্য বিতরণ করেছি ওইখান থেকে 6,000 টাকা, বিভিন্ন কারণে পণ্য বিতরণ করে প্রসারণার জন্য বিজ্ঞাপন যেটি, এগুলার কোনো মূল্য আমি ধরতে পারবো না, আমার ক্রয় থেকে এটি খরচ হবে। তাহলে 2,85,000 থেকে 6,000 বাদ গেছে, তাহলে আমার আসল ক্রয় হচ্ছে 2,79,000। আন্তঃপরিবহন বলেছিলাম, আন্তঃপরিবহন অর্থাৎ ক্রয় পরিবহন, এই আন্তঃপরিবহন আমি দিয়ে দিছি 6,000, এখনো বাকি আছে, অর্থাৎ এখনো দিই নাই, কিন্তু আমাকে এটা দিতে হবে। তাহলে প্রকৃত আন্তঃপরিবহন হবে দিয়ে দিয়েছি 6,000, বাকি আছে 3,000। টোটাল এই বছরে পরিবহন বাবদ আমার খরচ হচ্ছে 9,000। অগ্রিম শুল্ক 5,000, অর্থাৎ এই বছর আমার শুল্ক বাবদ আমি দিয়ে দিয়েছি 5,000। কিন্তু এখানে 5,000 টাকায় আমি 1,000 বেশি দিয়েছি। এই বছর শুল্ক বাবদ আমদানি শুল্ক বাবদ আমাকে দিতে হতো 4,000, তাহলে 1,000 বেশি দিয়েছি। এই 1,000 আমার খরচ হয় নাই, সেজন্য এটা বিয়োগ দিয়ে 4,000। সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। এখানে কিন্তু প্রশ্নে আমরা লক্ষ্য করব যে সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। অর্থাৎ এখানে সমাপনী মজুত পণ্যের মূল্য দুটি দেওয়া হয়েছে, একটি হচ্ছে ক্রয় মূল্য যেটি 40,000, আবার একটির বাজার মূল্য 2,000 বেশি, অর্থাৎ 42,000 টাকা। এখন আমি কোনটা ধরবো? তো হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্য যদি দুটি দেওয়া থাকে, সেক্ষেত্রে যেটি মূল্য অপেক্ষাকৃত কম থাকে ধরা হয়, সেই হিসাবে এখানে কম হচ্ছে 40,000, বাজার মূল্য 2,000 বেশি হলে বাজার মূল্য 42,000, তাহলে কম ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্যকে সেজন্য এখানে হিসাবভুক্ত করেছি। তাহলে এই যে নিট প্রারম্ভিক মজুত, নিট ক্রয় 2,79,000, আন্তঃপরিবহন বাবদ ব্যয় 9,000, আমদানি শুল্ক বাবদ ব্যয় 4,000, এই ব্যয়গুলোর থেকে আমার মজুত খরচ হয় নাই, মজুত থেকে গেছে 40,000 টাকার পণ্য, এটি বাদ দিয়ে আমি পাইলাম কত? 2,81,500 টাকা। এই আমার বিক্রিত পণ্যের ব্যয় হলো 2,81,500 টাকা। এরপরে আমার তৃতীয় প্রশ্নটি ছিল মোট মুনাফা নির্ণয় করো। এবার আমরা মূল মুনাফা নির্ণয় করব। আমার মূল মুনাফা নির্ণয়ের সূত্রটা ছিল, আমি এখানে প্রথমে একটু যাই। মোট মুনাফা নির্ণয়ের আমার সূত্রটা হচ্ছে নিট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আমি প্রথমে ক নম্বর প্রশ্নে নিট বিক্রয় বের করেছি, খ নম্বর প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি। তাইলে এখন আমি বের করব আমার মোট মুনাফার পরিমাণ কত সেটি। তো আমরা যেহেতু প্রশ্ন দেখার জন্য একটু পিছনে গিয়েছিলাম, এটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমি মূল মুনাফা বের করব। মূল মুনাফা বের করার সূত্র হচ্ছে কি, চারটা এরকম হবে। রিমঝিম এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। বিবরণ টাকা টাকা টাকা, এভাবে চারটা হবে। তো বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি যেটা পাবো সেটি মূল মুনাফা। আমি নিট বিক্রয় এটা ক নম্বর অঙ্কে করেছিলাম 4,08,000। খ নম্বর অঙ্কে আমি বিক্রিত পণ্যের ব্যয় এটা করেছিলাম 2,81,000। এটা একটু উপরে উঠে গেছে, এটা হচ্ছে আমার এইখানের যোগফল আর কি, সরি, এটা এইখানে হবে। এইটাও আমি বের করেছিলাম, কিন্তু আমি বুঝার জন্য এটি এইভাবে সেট করে দিয়েছি
যে বিক্রয়, এখান থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে নিট বিক্রয় বের করেছি। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য থেকে প্রারম্ভিক মণিহারি মজুত বাদ দিয়েছি। ক্রয় নিট ক্রয় বের করেছি। আন্তঃপরিবহন, আমদানি শুল্ক এবং সমাপনী মজুত এখান থেকে বাদ দিয়ে এই বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি 2,81,500 টাকা। এই 2,81,500 টাকা 4,08,000 থেকে বাদ দিয়ে আমি মুনাফা পাইলাম 1,26,500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে পরিচালন মুনাফা ও মুনাফা নিয়ে আলোচনা করা হবে। নৈর্ব্যক্তিকের জন্য তোমরা পাঠ্য বই বেশি বেশি চর্চা করবে। সবাই এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সব লেখাপড়ায় ব্যস্ত থেকে ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো।